আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি আবৃত্তি করছি। এটা ইন্টারমিডিয়েট ক্লাসের কবিতা, পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন। কবি পরিচিতি আমি বিদ্রোহী কবিতাটি যেখানে পাঠ করেছি সেখানে আমি বলেছি, এটা আপনারা আমার এইতে পাবেন, আমার ইউটিউবে পাবেন, আমার টিকটকে পাবেন। আমি টিকটকেও এটা প্রচার করেছি। টিকটকে কয়েকটা ক্লাস আজকে ছেড়েছি, এগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন এবং কিছু জিনিস মুখস্থ করে নেবেন, কোরআনে হাফেজের মতো মুখস্থ করে নেবেন। আপাতত মুখস্থ যতই বলি না কেন, আমরা মুখস্থবিদ্যা মুখস্থবিদ্যা করার পরে একটা সময় চলে আসে যখন আর মুখস্থ করতে হয় না, একবার পড়লে দুইবার পড়লে মনে থাকে। সেটা হচ্ছে ব্রেনকে আগে ক্ষুরধার করতে হবে, ধারালো করতে হবে। ধারালো খুর দিয়ে কাটা যায়, আর খুর ভোতা হলে কাটা যায় না। তাই আগে ব্রেনকে ধারালো করতে হবে, শান দিতে হবে। যেমনি করে কাঁচি শান দেওয়া হয় চুল কাটার জন্য, তেমনি আমি আপনাদের কয়েকটা কবিতা শুনিয়ে ব্রেনকে কবিতামুখী করতে চাচ্ছি, যাতে করে কবিতার প্রতি আকৃষ্ট হন। তারপর আপনারা নিজেরাই আপনাদের পাঠ্য বইয়ের কবিতাগুলো পড়ে ফেলবেন। ওখান থেকে বাংলা বিষয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং বলেন, এখন তো বিশ্ববিদ্যালয় শুধু বিশ্ববিদ্যালয় না, এখন গভর্নমেন্ট কলেজগুলোতে অনার্স আছে, মাস্টার্স আছে, আর কিছু বেসরকারি কলেজ সরকারিকরণ করা হয়েছে, সেখানে অনার্স আছে। বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়লে বিসিএস হওয়া যাবে, কলেজে অনার্স মাস্টার্স করে বিসিএস হওয়া যাবে না, এরকম কোনো কথা নেই। এগুলো আমাদের ভ্রান্ত ধারণা। আমরা একসময় এগুলো ভ্রান্ত ধারণা পোষণ করতাম। আমরা অনেকেই মনে করতাম যে সায়েন্স পড়লে আমরা দুনিয়া জয় করে ফেলবো। দেখা গেল সায়েন্সের স্টুডেন্টরা ভুরি ভুরি ল প্র্যাকটিস করছে, এলএলবি পড়ে আবার লতে যাচ্ছে। কমার্সের স্টুডেন্টরা ব্যাকগ্রাউন্ড থেকে সরে গিয়ে আর এলএলবি পড়ে ওকালতি করছে। ডক্টর হয়ে বিসিএস ক্যাডার হয়ে বিসিএসে চাকরি করছে, আর ডক্টর হয়ে দেখা গেল বিসিএস ক্যাডারে বিসিএসে ডাক্তারিতে না গিয়ে পুলিশে প্রশাসনে গিয়ে অন্যান্য ক্যাডারে গিয়ে কাজ করছে। এটা কোনো ম্যাটার না। আমি একজনকে চিনি যিনি ডিসি ছিলেন ঢাকার, তিনি কিছুদিন আগে মারা গিয়েছেন। উনি আমারই গ্রামের লোক, আমাদের গ্রামের লোক, ডিসি আব্দুল মুবারক সাহেব। হ্যাঁ, ওনার সাবজেক্ট ছিল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি মেবি, তাহলে উনি ডিসি হয়েছেন। ওনার সময় সায়েন্স যারা পড়েছেন তারাই তো ডিসি হওয়ার কথা ওরকম হলে, আবার সায়েন্স যারা পড়েছেন তারাই তো এসপি হওয়ার কথা। এখন তো দেখা যায় কমার্স থেকে পড়ে এসপি সচিব হচ্ছেন। কিন্তু সায়েন্সের যেগুলো সাবজেক্ট আছে রিলেটেড, এডুকেশন ডিপার্টমেন্ট আছে, এডুকেশন বিশেষ এডুকেশন আছে, সেখানে সাবজেক্ট ওয়াইজ টিচার নেওয়া হয়। আর বাদে বিভিন্ন ডিসিপ্লিন থেকে এসে ব্যাংকে চাকরি করে, কমার্স থেকে আসে, সমাজবিজ্ঞান অনুষদ থেকে আসে, বিবিএ পড়ে এমবিএ পড়ে আসে, অনেকে ইঞ্জিনিয়ারিং পড়েও দেখি চলে আসছে। কেউ যেমন আমি এলএলবি অনার্স এলএলবি করি, প্রফেশনাল ডিগ্রি থাকা সত্ত্বেও ব্যাংকে চলে আসছি, গভর্নমেন্ট জব করছি। আমার জানা আরও অনেকেই করে। এবং কেউ দেখলাম মৎস্যবিদ্যা, এটাও প্রফেশনাল ডিগ্রির মতো মনে হচ্ছে আমার, প্রফেশনাল ডিগ্রি। তাহলে ম্যারিন সায়েন্স থেকে বিসিএসে পুলিশে যাচ্ছে, বিসিএসে প্রশাসনে যাচ্ছে। হ্যাঁ, তারপরে
বিভিন্ন প্রফেশনাল ডিগ্রি, যেমন আরেকটা ডিগ্রি আছে, সেটা হচ্ছে ভেটেরিনারি ডিগ্রি। সেটা ভেটেরিনারির যে পরে চিকিৎসক হওয়া যায়, এটা হচ্ছে পশু পাখির চিকিৎসক। ওদিকে না গিয়ে ব্যাংকে আসছে, এরকম আছে। আমার নামটা বলছি না, এসব দরকার নেই, এগুলো মেইন পয়েন্ট অফ ভিউ না। আমাদের পয়েন্ট অফ ভিউ হচ্ছে, মাই পয়েন্ট অফ ভিউ হচ্ছে আপনাদেরকে উদ্বুদ্ধ করা, আপনাদেরকে মোটিভেট করা, আপনাদেরকে কিছু জানানো যে আমি গভর্নমেন্ট কলেজে পড়লাম, আমি ভালো কলেজে পড়লাম, হ্যাঁ, আমি ভালো ডিগ্রি নিলাম, ভালো মানে সায়েন্সের কঠিন কঠিন বিষয়গুলো পড়লাম, এসে দেখলাম যে কেমিস্ট্রি পড়লাম, ফিজিক্স পড়লাম, বায়োলজি পড়লাম, বায়োকেমিস্ট্রি পড়লাম। হ্যাঁ, বায়োলজি তো অনার্সে বলে না, ওটাকে বায়োলজি ডিপার্টমেন্ট হতে পারে থাকতে, আমি আর্টসের স্টুডেন্ট ছিলাম। তারপরে কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, বিভিন্ন সাবজেক্টে ওই টিচিংয়ে যাওয়ার যারা যায় বিশ্ববিদ্যালয়ে, প্রথম সারির কয়েকজন, আর কয়েকজন পেশাগত শিক্ষকতায় যায়, বাকিজন অফিসার হয়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। এখানে মেন যে থিমটা, জিস্টটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি লাভ করেছি, সেটা হচ্ছে ডিসিপ্লিন ইজ নো ম্যাটার, ডিপার্টমেন্ট ইজ নো ম্যাটার, সাবজেক্ট ইজ নো ম্যাটার, রেজাল্ট ইজ ম্যাটার, মার্কস ইজ ম্যাটার। আপনি এসএসসির পর থেকে মার্কস যোগ বিয়োগ হয়, যেমন এসএসসি ইন্টারের মার্কস যোগ করে অনেক সময় না, বিভিন্ন পরীক্ষাতে পরীক্ষায় দোনো ক্লাসের এই মার্কসগুলোকে যোগ করে যখন একই নাম পাওয়া যায়, তখন ওই এসএসসি ইন্টার ওখান থেকে পার্সেন্টেজ নিয়ে রেজাল্ট শিট নির্ণয় করা হয়, রেজাল্ট দেওয়া হয়। আর ব্যাপার হচ্ছে রেজাল্ট ইজ ভ্যালুয়েবল, রেজাল্ট ইজ এ ফ্যাক্টর। হ্যাঁ, রেজাল্ট ফ্যাক্টর হইলেও হবে না। অনেক ফার্স্ট ক্লাস পেয়েও দেখা গেলো একটা চাকরি পাইল না, অনেকে 4টা সেকেন্ড ক্লাস পেয়ে চাকরি পায়, অনেকে 2টা ফার্স্ট ক্লাস 2টা সেকেন্ড ক্লাস থাকলেও পায়। 4টা ফার্স্ট ক্লাস হলে আরও ভালো পজিশনে হয়তো যাইতে পারে না। এটা 1-2% হবে, আমার কথা ভুলও হইতে পারে। এটা হচ্ছে স্টারের উপর। অনেক মধ্যমানের ছাত্ররা ভালো প্রস্তুতির কারণে ভালো পরীক্ষা দিয়ে ভালো অবস্থানে চলে যায়। প্রথম সারির ছাত্ররা প্রস্তুতির অভাবে কিংবা ভাগ্যগুণে অন্যত্র যেতে হয়, তাদের মধ্যে হতাশা চলে আসছে, কেন এত পড়ালেখা করলাম, এত ভালো সাবজেক্ট পড়ে রাত দিন পরে কী করলাম। ওরা তো সারা বছর হাঁটতো, ঘুরতো, রাত 2টা পর্যন্ত হলের সামনে চা সিগারেট ফুঁকতো, আর আমরা রাত দিন পড়তাম। দরকারটা কী ছিল? এই জন্য বলছি যে আপনার কাছে আমাদের দেশে সাবজেক্ট ইজ নো ম্যাটার। জবের জন্য যারা চাকরি চেষ্টা করেন, একটা জবেই যাদের টার্গেট, তারা যে সাবজেক্টে যে ডিসিপ্লিনে থাকেন, ভালো রেজাল্ট করেন, ভালো কথা, একটু ভালো প্রিপারেশন নেবেন। উইদাউট প্রিপারেশন ইউ নিড নট গো টু appear at any competitive exam, because the days are too hard, too tough. These days are too tough, too hard. There is no easy way to get chance in an exam of competition, to get chance anywhere, to lead life, to do better in the exam, to do better in the that means official life, যেটাকে আমরা কর্মজীবন বলি। আপনার ওই পড়াশোনাগুলোই কাজ দেবে।
হ্যাঁ, তো যাই হোক, আমি এত কথা না বাড়িয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবি পরিচিতিটা আমি আমার অন্য এপিসোডে আছে, খুঁজে নিয়েন। আমার টিকটকে আছে এমডি শফিউল আজম। আমি এটা জাস্ট করছি ভিডিও করে। এটা আমার উদ্দেশ্য হলো, আমি শুধু টিকটকে সীমাবদ্ধ রাখবো না, আমার ফেসবুক পেজে দিব, ফেসবুক আইডিতে দিব, আমার ইউটিউব চ্যানেলে দিব। হ্যাঁ, এই জন্য আমি ভিডিও করছি। আমি কবিতা পড়ি, আপনারাও শুনুন, আপনারাও কবিতা আবৃত্তি শিখেন। এটাও একটা কাজ। কোনো একটা ভালো অনুষ্ঠানে কোনো একটা বক্তব্য রাখতে গিয়ে কবিতার দুটা চরণ যদি আপনি বলতে পারেন, আপনারও ভালো লাগবে, শ্রোতাদেরও ভালো লাগবে। আপনি হয়তো কোনোদিন প্রতিষ্ঠিত হলেন, ভালো জায়গায় গেলেন, আপনাকে দু চার কথা বলতে হচ্ছে, তখন আপনি কবি লেখকদের জীবনী বলতে পারবেন, কবি লেখকদের কর্মজীবন সম্পর্কে বলতে পারবেন, কর্ম নিয়ে আলোচনা করতে পারবেন, কবিতার দুটা চরণ বলতে পারবেন এবং ব্যাখ্যা দিতে পারবেন এবং শেখাতে পারবেন। আপনাদের আশা বড়। বিশ্ববিদ্যালয় বা অনার্স মাস্টার যারা পড়তে চায় তাদের অনেক পড়তে হয়, কম্পিটিশন করতে হয়, বিশ্ববিদ্যালয় জীবনেও বেশি পড়তে হয়, কর্মজীবনেও গিয়ে বেশি কাজ করতে হয়। যারা জীবনে অগ্রগতি চায় তাদের পড়ার কোনো বিকল্প নাই। হ্যাঁ, জীবনে হাল ছেড়ে দেওয়া চলবে না। এখানে আমি একটু শেয়ার করি। জীবনে অনেক বাধা আসবে, অনেক কণ্টকাকীর্ণ পথ আসবে। আপনি সেই পথকে বন্ধুর পথ মনে না করে, উঁচু নিচু পথ মনে না করে সমতল পথ মনে করবেন। আপনার মাইন্ড সেট আপ হবে, I have to complete honors and masters and must get a good job and to serve the nation. এটা আপনার মধ্যে, মাথার মধ্যে মাইন্ডসেট হতে হবে, গেঁথে ফেলতে হবে। আমি একটু ভূমিকাটা একটু লম্বা করে ফেলতেছি, বিকজ পড়ার সাথে টরা বেশি। আপনাকে পড়াইতে হবে না, আপনাকে জাস্ট বুঝতে হবে যে ইউ হ্যাভ টু স্টাডি হার্ড। আমাদেরকে যখন আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিংয়ে যাই সেই 98-99-এ, তখন বলা হচ্ছে আমরা জাস্ট আপনারা পড়ে আসছেন, এই কবিতাটা পড়ে আসছেন। স্যাররা বলতেন যে আমরা জাস্ট বলবো ওই সাম্যবাদী কবিতা। আপনি তখন ওইটা নিয়ে গবেষণা করবেন, ওটার উপরে আপনি উঠে পড়ে লাগবেন, ওটাকে কমপ্লিটলি আপনার মধ্যে রপ্ত করবেন। আপনাকে হিন্টস দেওয়া হবে, আপনাকে শিখিয়ে দেওয়া হবে না। হ্যাঁ, এটা কেউ করে না, কোনো কোচিং সেন্টারও করে না, কিছুতে করে না। আমি কোনো কোচিং সেন্টারও না, কিছু না। আমি আমার স্ব-উদ্যোগে আপনাদের উপকার করার একটা মানুষে আমি কাজটা করছি। আচ্ছা, সাম্যবাদী কবিতাটি আমি একটু পড়ে শুনি। লিখেছেন কাজী নজরুল ইসলাম। এটা ইন্টারমিডিয়েটের বাংলা সাহিত্য পাঠ্য কবিতা, একাদশ দ্বাদশ আলিম শ্রেণী, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক গ্রুপ, বাংলাদেশ। আপনাদের এখান থেকেই প্রশ্ন হবে। আর কবি কাজী নজরুল ইসলাম তো শুধু ইন্টারমিডিয়েটের না, ডিগ্রি না, অনার্সের না, মাস্টার্সের না। এটা হচ্ছে আপনাদের পরীক্ষাটা হবে ওপেন স্পেস, ওপেন এয়ার থেকে, মানে কোনো নির্দিষ্ট গণ্ডির ভিতরে সীমাবদ্ধ থাকবে না। সাম্যবাদী কবিতা। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কেতুমি, পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরও, বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি, পুঁথি ও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব। কিন্তু
কেন এ পণ্ডশ্রম, মগজে হানিজ শুল? দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল? তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে, সকা খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে খুঁজে পাবে সকা খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিদ্য দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতপুতি কঙ্কালে? আসিছেন তিনি অমৃত হিয়ার নিবৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ই সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধগয়া এ জেরুজালেমে, মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির, এই গির্জা এই হৃদয়। এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেঘের রাখাল, নবীরা ক্ষুধার মেটা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, ত্যাজিল রাজ্য মহামানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। সরি, একটা লাইন বাদ পড়ে গেছে। এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। আমি সাম্য কবিতার শব্দার্থগুলো একটু পড়ছি, আপনারা এগুলো পড়ে নেবেন। আমি বেশি পড়ব না, আমি কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ বেছে পড়ব। সাম্য মানে সমদর্শিতা, সমতা। সাম্যবাদ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের সকল মানুষের সমান অধিকার থাকা উচিত, এই মতবাদ। পার্সি মানে পারস্য দেশের বা ইরানের নাগরিক, পারস্য বলা হচ্ছে ইরানকে। জৈন মানে জিন বা মহাবীর প্রতিষ্ঠিত মতবাদ জাতি। ইহুদি মানে প্রাচীন হিব্রু বা জু জাতি ও ধর্ম সম্প্রদায়ের মানুষ। সাঁওতাল ভিল মানে হচ্ছে ভারতীয় উপমহাদেশের আদিম নৃগোষ্ঠী বিশেষ। গারো মানে গারো পর্বত অঞ্চলের অধিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী বিশেষ। আর কনফুসিয়াস হচ্ছে একজন চীনা দার্শনিক। প্রশ্ন হতে পারে, হু ইজ কনফুসিয়াস, হু ওয়াজ কনফুসিয়াস? তখন আপনি বলবেন একজন চীনা দার্শনিক, এখানে তার অনুসারীদের বোঝানো হয়েছে। চারবাক মানে একজন বস্তুবাদী দার্শনিক ও মুনি। তিনি বেদ, আত্মা, পরলোক ইত্যাদিতে আস্থাশীল ছিলেন না। জেন্দাবেস্তা, দেখেন এখানে আসলে বাংলার মধ্যে কবি নজরুল, কাজী নজরুল ইসলাম বিভিন্ন ভাষার শব্দ নিয়ে এসেছেন। তিনি ছিলেন, তার জ্ঞানের গভীরতা ছিল সাগরের নেই, মহাসাগরের নেই। তাহাকে নিয়ে গবেষণা হচ্ছে, নজরুল গবেষণা কেন্দ্র আছে, নজরুল ইনস্টিটিউট আছে, নজরুল বিশ্ববিদ্যালয় আছে। এক নজরুলকে নিয়ে গবেষণা করে শেষ করা যাচ্ছে না। চিন্তা করেন, অথচ আপনি আমার মতো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি, প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হননি, কিন্তু তার একটা কবিতা আমরা মনে রাখতে পারছি না, তার একটা কবিতার একটা শব্দ আমরা ভালো করে বুঝতেছি না। এগুলো আমাদের দৈন্যতা, আমাদের জ্ঞানের দৈন্যতা, আমাদের মগজের দৈন্যতা, আমাদের চিন্তাহীনতা, ভাবলেশহীনতা, আমাদের বস্তুবাদী সভ্যতা, পুঁজিবাদী সভ্যতা আমাদেরকে জ্ঞান বিজ্ঞান থেকে দূরে সরিয়ে নিচ্ছে, আমাদেরকে শুধু ভোগ বিলাসে মত্ত করাচ্ছে, আমাদেরকে যন্ত্র মানবে পরিণত করছে, আমাদেরকে যন্ত্রের দিকে যাপিত করছে। এই এক মোবাইল হাতে ধরিয়ে দিয়ে বস্তুবাদীরা পুঁজি সংগ্রহ করছে, আর আমরা মোবাইলে টাকা নষ্ট করছি, সময় নষ্ট করছি। ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। যাই হোক, ভালোটা গ্রহণ করলেই ভালো, খারাপটা গ্রহণ করলে খারাপ।
জেন্দাবেস্তা হচ্ছে পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ আবেস্তা ও তার ভাষার জেন্দা। জেন্দা ভাষার কি ধর্মগ্রন্থ আবেস্তা। সকল শাস্ত্র দেখুন প্রাণ। ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগ্রন্থ কোরআন শরীফ, হিন্দুদের বেদ, খ্রিস্টান সম্প্রদায়ের বাইবেল, এবার পৃথিবীর নানা জাতির নানা ধর্মগ্রন্থ। কবি এখানে বলতে চেয়েছেন সকল ধর্মগ্রন্থের মূল মন্ত্র মানুষের হৃদয়ের মধ্যেই সংকলিত আছে, তা হচ্ছে মানবতাবোধ, সমতার দৃষ্টিভঙ্গি। যুগাবতার, বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষ বা অবতার। দেউল মানে দেবালয় বা মন্দির। ঝুট মানে মিথ্যা, ঝুটা বলে না মানুষ, এই ঝুট মিথ্যা। নীলাচল জগন্নাথ ক্ষেত্র, নীল বর্ণযুক্ত পাহাড়, যে বিশাল পাহাড়ের পরিসীমা নির্ধারণ করা যায় না, দেখতে কেমন লাগে, একটা নীল আঁচলের মতো লাগে দূর থেকে। কাশী, মথুরা, বৃন্দাবন, গয়া হিন্দু ধর্মীয় কয়েকটি পবিত্র স্থান। আমি দুই একটা কবিতা এভাবে আলাপ আলোচনা করে যাচ্ছি, যেভাবে আপনারা পড়বেন একটা থেকে অন্যটা ফলো করবেন। আমি আর কবিতায় যাবো না, হয়তো আপনারা এখান থেকে বুঝে নেবেন কবিতা পাঠের বিষয়গুলো। কবির পরিচিতিটা পড়বেন, কবির জন্ম মৃত্যুসাল পড়বেন, কবির কর্মজীবন পড়বেন, কবির এই জন্মস্থান পড়বেন, কবির রচিত কাব্যগ্রন্থ, উপন্যাস, গল্পগ্রন্থ, এগুলোর প্রবন্ধ গ্রন্থ, এগুলার নামগুলো মনে রাখবেন। আর কবিতাগুলো পড়বেন, যাতে একটা লাইন যদি তুলে দেয় কোন কবিতার চরণ বলুন, এটাও হইতে পারে, অথবা এই চরণের কি লিখেছেন কে, এইরকম প্রশ্ন হতে পারে। ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হতে পারে। এই জন্য আপনাকেও ঘুরিয়ে ফিরিয়ে শিখতে হবে। সোজা পথে হাঁটলে হবে না, ঘুরে ফিরে বাঁকা পথে চিনে রাখতে হবে। আপনি যখন সোজা পথে দেখবেন গ্যাঞ্জাম চলতেছে, তখন বাঁকা পথে আগাইতে হবে। বাস্তব জীবনের সাথে মিল রেখে কথা বলছি, যেহেতু বাস্তবতা সিঁড়ি অনেকটা বেয়ে এসেছি, জীবনের মোটামুটি শেষ পর্যায়ে পৌঁছে গেছি মনে হচ্ছে। বলা যায় না, মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই। সুকান্ত ভট্টাচার্য কবি 21 বছর বয়সে মারা গেছেন, মনে রাখবেন। কবি সুকান্ত ভট্টাচার্য 21 বছর বয়সে মারা গেছেন। তার কবিতার নাম ছিল সম্ভবত 18 বছর বয়স, এই জাতীয় একটি কবিতা ছিল। আপনারা কবি সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে জেনে নেবেন, কারণ হচ্ছে উনি খুব অল্প বয়সে মারা গিয়েছেন এবং অল্প বয়সে কবি স্বীকৃতি পেয়েছেন, পরিচিতি পেয়েছেন। তার সম্পর্কে জেনে নেবেন, তার কর্মজীবন, তার যাপিত জীবন, তার রচনা সম্পর্কে একটু জেনে নেবেন। আচ্ছা, জেরুজালেম একটা ইম্পর্ট্যান্ট বিষয়। বাইতুল মুকাদ্দাস যেখানে অবস্থিত, জেরুজালেম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। ফিলিস্তিনে অবস্থিত এই স্থানটি মুসলমান, খ্রিস্টান ও ইহুদিদের নিকট সমভাবে পূর্ণ স্থান। এই জন্য ইহুদিদের সাথে মুসলমানদের এই যুদ্ধ চলছে, বর্তমানে যুদ্ধ চলমান, কিন্তু হাজারে হাজারে লাখে লাখে মানুষ মরছে। ঈদ নাই, কোরবান নাই, হ্যাঁ, পৌষ নাই, পার্বণ নাই, প্রতিদিনই তারা ইসরায়েলিরা ইহুদিতে হামলা দিচ্ছে, ইহুদিরা দখল করার জন্য। মুসলমানরাও কিন্তু সমভাবে যুদ্ধ করে যাচ্ছে, হার মানছেন না। এ ব্যাপারে মুসলমানদেরও এক হওয়া দরকার। এটা আপনারা পরে আগ্রহ থাকলে পড়ে নিন। ফিলিস্তিন ইহুদি কি বলে ফিলিস্তিন এবং ইসরায়েল সম্পর্কে জেনে নেবেন আর কি। মসজিদেই হৃদয়েই, এই কথাটার কি ব্যাখ্যা? মানুষের হৃদয় মসজিদ, মন্দির, গির্জা এবং অন্যান্য তীর্থক্ষেত্রের মতো পবিত্র। বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। হিন্দু ধর্মের অবতার শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা। শাক্যমুনি, শাক বংশের জন্ম যার, বুদ্ধদেব। কন্দরে পর্বতের গুহা, হৃদয়ের গভীর গোপন স্থান। আরব দুলাল, আরব সন্তান। এখানে হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা হয়েছে। কোরআনের সামগান, পবিত্র কোরআনের সাম্যের বাণী। আমি পাঠ পরিস্থিতিটা একটু বলে দিই। আব্দুল কাদের, কেন আব্দুল কাদের হবে, আচ্ছা,
আব্দুল কাদের সম্পাদিত বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলীর প্রথম খণ্ড থেকে সাম্যবাদী কবিতাটি সংকলন করা হয়েছে। 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত সাম্যবাদী কাব্যের অন্তর্ভুক্ত এই কবিতাটিতে বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানব সমাজের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। এখানে দুটি প্রশ্ন আমার মনে যাচ্ছে। এই সাম্যবাদী কবিতাটি প্রত্যেকে সংগ্রহ করা হয়েছে, কোথা হতে নেওয়া হয়েছে? নজরুল রচনাবলীর প্রথম খণ্ড থেকে, এবং এটি প্রকাশিত হয়েছিল, সম্পাদিত হয়েছিল আব্দুল কাদের কর্তৃক, প্রকাশনায় বাংলা একাডেমি। তাহলে এটা 1925 সালে প্রকাশিত সাম্যবাদী কাব্য, 1950 সালে প্রকাশিত হয়েছিল সাম্যবাদী কাব্যের অন্তর্ভুক্ত। এই কবিতাটিতে বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানব সমাজের গঠনের কথা ব্যক্ত করা হয়েছে। আমি এই জিনিসটা প্রথম থেকে কবি পরিচিতি, কবিতা, তারপর শব্দার্থ, পাঠ পরিচিতি সব এমনভাবে পড়ে যাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন একটা পড়ার পরে বাকিগুলো কীভাবে করতে হবে। কবির বিশ্বাস কবি এই সাম্যের গান গেয়ে এই গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করতে আসবে। কবির বিশ্বাস মানুষ জীবনে স্বীকৃতি পেয়ে পরিচিত হয়ে ওঠার চেয়ে সম্মানের আর কিছু হতে পারে না। নজরুলের এই আদর্শ আজও প্রতিটি সত্যিকার মানুষের জীবন পথের প্রেরণা। কিন্তু মানুষ এখন অসাম্প্রদায়িককে ব্যবহার করে রাজনীতি করছে, মানুষকে শোষণ করছে, একের বিরুদ্ধে অন্যকে উস্কে দিচ্ছে, ধর্ম বর্ণ গোষ্ঠীর দোহাই দিয়ে মানুষকে পরস্পর থেকে দূরে ঠেলে দিচ্ছে। নজরুল এই কবিতায় সুস্পষ্টভাবে স্মরণ করে দিয়েছেন মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। তাই তিনি জোর দেন অন্তর্ধর্মের উপর। ধর্মগ্রন্থ পরিদিকে মানুষ আহরণ করতে পারে, তাকে যথোপযুক্তভাবে উপলব্ধি করতে হলে প্রয়োজন প্রগাঢ় মানবিকতাবোধ। মানুষের হৃদয়ের চেয়ে যে শ্রেষ্ঠ কোনো তীর্থ নেই, এই প্রতিটি কবির সোপার্জিত অনুভব। এ কারণেই কবি মানবিক মেলবন্ধনের এক অপূর্ব সঙ্গীত পরিবেশন করতে আগ্রহী। এই গানে মানুষে সব ব্যবধান গুছিয়ে যাবে। মানবতার সুভাষচরণ ও আত্মার উদ্বোধনের মধ্য দিয়ে এই জীবনকে পবিত্রতম করে তোলা সম্ভব। এই মনোবাণীকে সকলের মাঝে ছড়িয়ে যাবে কবিতায় নজরুল অম্বিষ্ট। জেন্দা একটি শব্দ, জেন্দা একটি কী? বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়ে নেবেন। জেন্দা একটি গ্রন্থ, ব্যক্তি, জাতি, ভাষা, এগুলো আপনারা পুরোটা পড়ে ওখান থেকে বের করে নেবেন। মৃত পুঁথি, কঙ্কাল দ্বারা কী বোঝানো হয়েছে? হ্যাঁ, এখানে 4টা অপশন দেওয়া আছে। পূর্ণ ব্যবস্থক, মানুষের কঙ্কাল, অতীত, ইতিহাস, আমি জানি না, আপনারা পড়ে নিন। উদ্দীপকের সাম্যবাদী কবিতা দিয়ে দ্বিতীয়ত হয়েছে। আমি সৃজনশীল, এগুলো মানে সৃজনশীল, আমরা এই সৃজনশীলে ছিলাম না। এখানে একটা প্রশ্ন করছে, সৃজনশীল প্রশ্ন। আমি জাস্ট কবিতা, কবি পরিচিতি, অর্থ এগুলো পড়ছি, বাকিগুলো আমাদের সাথে মিলছে। বহু নির্বাচনী প্রশ্ন যদি মিল থাকলেও সৃজনশীল আমি পড়িনি কখনো, পড়াইনি কখনো। এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, একটু পড়ার চেষ্টা করি। আপনারাও তো পড়েছেন, আরেকবার শেয়ার করি। আমার নেট খুব ডিস্টার্ব করছে, তাই বারবার নেট স্লো হয়ে যাচ্ছে। আমি কী করব? এখন হচ্ছে সৃজনশীল প্রশ্ন হচ্ছে, শুধাও আমাকে এতদূর তুমি কোন প্রেরণায় এলে, তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই। সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আরও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। এখান থেকে প্রশ্ন করা হচ্ছে, যুগাবতার মানে কি? কবি কেন সাম্যের গান গেয়েছেন? মানে এই কবিতাটি আপনি যে চরণগুলি দেওয়া হয়েছে এখান থেকেই বুঝে আপনি উত্তর দিবেন। উদ্দীপকে সাম্যবাদী কবিতার কোন বিষয়টি তুলে ধরা হয়েছে? ব্যাখ্যা। উদ্দিষ্ট দিকটি হৃদয়ে লালন করার মাধ্যমে আমরা সুন্দর সুখী সমাজ গড়ে তুলতে পারব। বিশ্লেষণ করা, এই জন্য বলছি কবিতাটাই ভালো করে বুঝে পড়ো বাবারা, কবিতাটাই ভালো করে বুঝে পড়ো। ওই কবিতা পড়লেই সব পড়া হয়ে যাবে। মনোযোগ দিয়ে পড়ো। কবিতার কি লাইন্সগুলো মনে গাঁথার চেষ্টা করো। আর কি আছে শেষ।